বাংলাদেশ ডাক বিভাগ একটি পুরনো একটি প্রতিষ্ঠান এবং এই ডাক বিভাগের মাধ্যমে অতীতকাল থেকে আর্থিক লেনদেনও হয়ে আসছে। যেমন সঞ্চয়পত্রের ট্রানজ্যাকশন হয়ে থাকে এর মাধ্যমে, ফিক্সড ডিপোজিট বা এফডিআর এর ট্রানজ্যাকশনও এর মাধ্যমে হয়ে থাকে। 2008 সালে নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে ওরা যখন প্রচারণা করলো ডিজিটাল বাংলাদেশ, এর মাধ্যমে তারা বাংলা ডাক বিভাগে দুটি ডিজিটাল লেনদেন বা অনলাইন লেনদেন চালু করে। ওদের প্রচারণা ছিল তৎকালীন সময়ের যিনি ডিজি ছিলেন এবং আওয়ামী লীগের কর্মকর্তারা ছিলেন, তাদের প্রচারণা ছিল এর মাধ্যমে একটা ইলেকট্রনিক লেনদেন বা লেনদেন বা ট্রানজ্যাকশন বাংলাদেশের তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়া। সেজন্যই 2010 সালে বাংলাদেশ ডাক বিভাগ প্রবর্তন করে পোস্টাল ক্যাশ কার্ড এবং EMTS অর্থাৎ ইলেকট্রনিক মানি অর্ডার সার্ভিস। বাংলাদেশের প্রথম ইলেকট্রনিক বা ট্রানজ্যাকশন বা লেনদেন চালু করে বাংলাদেশ ডাক বিভাগ। কিন্তু কর্মকর্তাদের দুর্নীতি এবং কর্মকর্তাদের অনীহার কারণে পরবর্তীতে 2-3 বছরের মধ্যেই এই দুটি, যে একটি কার্ডের মাধ্যমে ট্রানজ্যাকশন অর্থাৎ ডেবিট কার্ড, আরেকটি হচ্ছে ইলেকট্রনিক ট্রানজ্যাকশন অর্থাৎ বিকাশ যখন তৎকালীন সরকারি অনুমোদন দেয় এবং ওরা যখন EMTS এর আদলে আরেকটি ট্রানজ্যাকশন চালু করে, অর্থাৎ প্রাইভেট সেক্টরে ব্র্যাক ব্যাংক যখন এই বিকাশ চালু করে, তারা তাদের সেই প্রাইভেট কোম্পানি হওয়ার কারণে তারা সেই তাদের ট্রানজ্যাকশন বা লেনদেন তৃণমূল পর্যায়ে সেটা পৌঁছে দেন। কিন্তু বাংলাদেশ ডাক বিভাগ ব্যর্থ হয়ে যায়। সেই আমলাতান্ত্রিক জটিলতা, সেই ডাক বিভাগে কিছু অদক্ষ অনৈতিক কর্মকর্তাদের, যাদের দুর্নীতির জন্যই এই দুটি খাত ধ্বংস হয়ে যায়। ফলে তৎকালীন আওয়ামী লীগ সরকার, যে সরকারকে আমরা ফ্যাসিস্ট বা দুর্নীতিবাজ বলে অভিহিত করছি, তখন তারা তাদের একটা গ্রুপ জেগে উঠে তারা স্ক্রুটিনাইজ বা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পায় বিকাশের যে লেনদেন সেটা কোটি কোটি টাকা পর্যায়ে চলে গেছে। সেই লেনদেন বিকাশ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তাদের অনুমোদন নিয়ে এসেই তাদের লেনদেন কার্যক্রম, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে নিয়মকানুন রয়েছে সেটা মেনেই তারা বাংলাদেশে তাদের যে ট্রানজ্যাকশন বা লেনদেন সেটা করে আসছিল বা করে আসছে। সেটা দেখেই আওয়ামী লীগের একটা গ্রুপ তাদের লোভ লালসার বশবর্তী হয়ে তারা 2014 থেকে 2019 সাল পর্যন্ত বাংলাদেশ ডাক বিভাগকে উপজীব্য বা ডাক বিভাগকে সামনে রেখে সেই নগদ নামক একটি প্রোডাক্ট চালু করে এবং এর মাধ্যমে এখন অন্তর্বর্তীকালীন সরকারের যে গভর্নর, তিনি প্রশাসক বসিয়ে এর সাথে যে আর্থিক অনেক কেলেঙ্কারি হয়েছে বা আর্থিক তছরুপ বা আর্থিক দুর্নীতি হয়েছে সেটার একটা ফিরিস্তি তিনি দিয়েছেন। কালের কোর্টে দেখলাম তানভীর মিশুক সেটাকে আবার খণ্ডনের চেষ্টা করে যাচ্ছেন বা করেছেন। সেটা অত্যন্ত দুঃখজনক, কারণ ডাক বিভাগের নগদ একদিকে বলা হচ্ছে নগদের প্রচারণা, এটি সম্পূর্ণ ডাক বিভাগের প্রতিষ্ঠান, অন্যদিকে এর মালিকানা বা এর পরিচালনার সম্পূর্ণ দায়ভার বা দায়িত্বের কথা বলে আসছে তানভীর মিশুক নামক গংরা।
নগদ যদি ডাক বিভাগেরই একটি প্রোডাক্ট হয়ে থাকে তাহলে নগদ কীভাবে কোম্পানি হয় সেটা আমার বুঝে আসে না। 2014 কি 15 সালে তানভীর মিশুক এবং তাদের যে আওয়ামী লীগের ব্যবসায়ী রয়েছে তারা একটা গ্রুপ করে থার্ড ওয়েভ নাম কোম্পানি মাধ্যমে বাংলাদেশ ডাক বিভাগের সাথে একটি অংশীদারি চুক্তি করে। সেটার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল তাদের যে গার্মেন্টসগুলো, তাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে যে কর্মচারীরা রয়েছে তাদের মজুরি দিবে কার্ডের মাধ্যমে, অর্থাৎ পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে তারা সেই টাকাগুলো ডিসপ্যাচ করবে বা বেতন মজুরি প্রদান করবে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে। সেটা এখনও তাদের ফাইলে যদি ঘাটা হয় তাহলে পাওয়া যাবে। সেটার ভিত্তিতে সেই কার্যক্রম তারা পাইলটিং কার্যক্রমও করে। সেই গার্মেন্টসগুলোতে তারা বেতন ভাতা দেয় পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে। অর্থাৎ এই পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে তারা তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে বেতন, মজুরি, বোনাস এগুলো দিবে। এই ক্ষেত্রে ডাক বিভাগ কিছু মুনাফা অর্জন করবে, অর্থাৎ বাংলাদেশ সরকারের কোষাগারে এই লভ্যাংশটা চলে যাবে। এটি ছিল মুখ্য উদ্দেশ্য। কিন্তু পরবর্তীতে তারা কার্ডলেস ট্রানজ্যাকশনের কথা বলল এবং কার্ডলেস ট্রানজ্যাকশনের কথা বলে তারা 2018 সালে চলে গেল সেই ট্রানজ্যাকশনের দিকে। আমরা দেখতে পেলাম বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে গভর্নর এসে বললেন যেটা তারা মানি ঠিকই তৈরি করেছে, কিন্তু যে নগদ যে টাকা সেই টাকার ক্ষেত্রে তারা দুর্নীতি আশ্রয় নিয়েছে। বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাকাউন্টের টাকাগুলো জমা করে সেগুলো বিদেশে পাচার করেছে। এটা সরকার স্ক্রুটিনাইজ করে পরীক্ষা নিরীক্ষা করে তদন্ত করে বের করেছে। এটার সাথে দ্বিমত করার কোনো প্রশ্নই আসে না। কারণ থার্ড ওয়েভ এবং বাংলাদেশ ডাক বিভাগের মধ্যে যে চুক্তি হয়েছিল, তারা যখন বাংলাদেশ ব্যাংকের কাছে তারা এই ধরনের লেনদেনের একটা অনুমোদন চেয়েছিল, বাংলাদেশ ব্যাংক তখন নাকচ করে দেয় এবং অর্থ মন্ত্রণালয়ের কাছে পরবর্তীতে যখন এই ধরনের সুপারিশ পেশ করা হয় তখনও অর্থ মন্ত্রণালয় এই ধরনের সুপারিশও রিফিউজ করে দেয়। ফলশ্রুতিতে পেছনে থাকা সেই প্রধানমন্ত্রী ছেলের পৃষ্ঠপোষকতায় তারা এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ উদ্যোগ নেয়। অর্থাৎ একদিকে বলা হচ্ছে নগদ বাংলাদেশ ডাক বিভাগের একটি ট্রানজ্যাকশন বা ইলেকট্রনিক লেনদেন মাধ্যম, অন্যদিকে এর মাধ্যমে তারা এর একটা সার্ভার তৈরি করে, একটা অফিস তৈরি করে, এখানে লোকবল নিয়োগ দেয়, যেটা সম্পূর্ণ ছিল অবৈধ, সম্পূর্ণ ছিল অনৈতিক। তারা যেহেতু তাদের কোনো আর্থিক লেনদেনের অনুমোদন ছিল না, তাই তারা এই ধরনের যে ঔদ্ধত্যপূর্ণ কাজ করেছে, যে অন্যায়মূলক কাজ করেছে, তাদের পানিশমেন্ট হওয়া তো অতি জরুরি আমি বলে মনে করি। উপরন্তু বাংলাদেশ সরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিধায় সে কালের কণ্ঠে এবং বিভিন্ন ইউটিউব মাধ্যমগুলোতে এসে তার সপক্ষে সাফাই যে গেয়ে যাচ্ছে সেটা একটু অমূলক এবং সেটার কোনো গুরুত্ব আইনত আছে বলে আমি মনে করি না। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে উনি দোষারোপ করার চেষ্টা করে যাচ্ছে, উপরন্তু হুমকি দিচ্ছে 9 কোটি গ্রাহক রয়েছে, এই 9 কোটি গ্রাহককে যদি উনি রাস্তা নামান তাহলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ পর্যন্ত থাকবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওনার প্রতি অবিচার করছে, অনাচার করছে, অন্যায় করছে। তাহলে তানভীর মিশুক নগদের কে? উনি এই ধরনের কথা বলার অধিকার কি রাখেন?
তানভীর মিশুক বনানীতে একটা অফিস করার অধিকার ওনাকে কে দিয়েছে? এটা দুদককে বের করতে হবে। তানভীর মিশুকের পেছনে যারা যারা ছিল, যারা যারা এই আর্থিক কেলেঙ্কারি করেছে, যারা যারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদেরকে অবশ্যই যদি গ্রেফতার করা না হয় তাহলে সেই অন্যায়কারী ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে এবং বিভিন্ন সময় তারা সেই অন্যায়, সে অবিচার, সেই যে দুর্নীতি করেছে সেটা অস্বীকার করে জনগণের মাঝে একটা ধোঁয়াশা তৈরি করবে প্রতিনিয়ত। তৎকালীন সরকার, বাংলাদেশ সরকার কর্তৃক প্রবর্তিত ইলেকট্রনিক ট্রানজ্যাকশন মাধ্যম বা ইলেকট্রনিক ট্রানজ্যাকশন সিস্টেম ইএমটিএস, এটাকে উঠাতে ব্যর্থ হয়েছে। এটা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারেনি। সেখানে আবার নগদের একই রকম একটা ট্রানজ্যাকশন মাধ্যম, ইলেকট্রনিক ট্রানজ্যাকশন মাধ্যম নগদ তৈরি করা, এটা সম্পূর্ণ একটা অনৈতিক এবং অবৈধ কাজ করেছিল তৎকালীন ডিজি সুধাংশু শেখর ভদ্র এবং আওয়ামী লীগের কর্মকর্তা জাকির হাসান নূর, মোশতাক আহমেদ, সুশান্ত কুমার মণ্ডল সহ অসংখ্য যারা যারা আওয়ামী লীগের নিয়োগকৃত ক্যাডার পোস্টে ছিলেন, তারা এর সাথে সংশ্লিষ্ট ছিলেন। তাদের সহায়তায় এই ধরনের অবৈধ কাজ করার সাহস পেয়েছে সেই ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী থেকে শুরু করে ফ্যাসিস্ট সরকারের যে তৎকালীন ব্যবসায়ীবৃন্দ ছিল এবং তৎকালীন অলিগাররা ছিল, তারা গ্রুপ করে এই ধরনের একটা বাংলাদেশ ডাক বিভাগের একটা প্রোডাক্ট তৈরি করে সেখান থেকে কোটি কোটি টাকা তসরুফ এবং আত্মসাৎ করেছে এবং ডলার করে সেটা বিদেশে নিয়ে গেছে। সেটা মানি লন্ডারিং আইনের অ্যাক্টে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, নগদ কোম্পানি না নগদ বাংলাদেশ ডাক বিভাগের একটি প্রোডাক্ট? ইএমটিএস যদি একটি প্রোডাক্ট হয়ে থাকে, পোস্টাল ক্যাশ কার্ড যদি একটি প্রোডাক্ট হয়ে থাকে, আমরা বিভিন্ন বিজ্ঞাপন, বিভিন্ন যে অ্যাডগুলো আসে নগদের, সেখানে সম্পূর্ণ ডাক বিভাগের একটি প্রোডাক্ট বলে চালিয়ে দেওয়া হয়। অর্থাৎ যদি নগদ কোম্পানি হয়ে থাকে তাহলে এর মালিকানা কে দাবি করবে? এর দাবিদার কে? এখানে বলা হচ্ছে এর মালিকানা সম্পূর্ণ বাংলাদেশ ডাক বিভাগ। আরেকদিকে তানভীর মিশুকের মতো একটা ভাওতাবাজ, একটা প্রতারক চক্র এখনও অন্তর্বর্তীকালীন সরকারকে এর মালিকানার দাবি করে আসছে, আর সরকার এদের বিরুদ্ধে এখনও কোনো ধরনের গ্রেফতারি পরোয়ানা জারি করছে না। অর্থাৎ সরকারের একটা প্রতিষ্ঠানকে সে নিজের প্রতিষ্ঠান বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা অনৈতিক এবং অবৈধ কাজ। এবং সময় সময় এসে বর্তমান সরকার এবং সরকারের নিয়োগকৃত বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যিনি এই অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নিচ্ছেন, তার চরিত্র হরণের চেষ্টা করছেন এবং তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। এই তানভীর মিশুক, সাফায়াত নামক গঙেরা, এরা আওয়ামী লীগের সময় সেই অবৈধ কার্যকলাপের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা অবৈধ লেনদেন করে এর মাধ্যমে কোটি কোটি টাকা তারা সরিয়ে ফেলেছে। সেটা আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। এখনও তারা বাংলাদেশে বহাল তবিয়তে রয়েছে। তাদের পেছনে শক্তি কার? তাদের পেছনে কারা রয়েছে, যার ফলশ্রুতিতে সরকার এখনও তাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নিতে পারছে না? এটা এখন সন্দেহের বিষয় হয়ে দাঁড়িয়েছে বা প্রশ্ন সবার মনে। সেই তানভীর মিশুক এখনও গণমাধ্যমে এসে সরকারি একটা আর্থিক লেনদেনের মাধ্যম বা প্রোডাক্ট নগদকে কোম্পানি বলে একটা মিথ্যাচার চালিয়ে জনগণের মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ গভর্নমেন্ট বা
বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর রয়েছেন তিনি প্রশাসক নিয়োগ করে এখনও সেটাকে সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন। তার এই তদন্তকে যারা এর সাথে এই আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত সেই তদন্তকে প্রভাবিত করার জন্যই তানভীর মিশুক এই ধরনের অপপ্রচার বাংলাদেশ গভর্নরের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। অর্থাৎ সে ডাক বিভাগের বা ডাক বিভাগ সংশ্লিষ্ট বা ডাক বিভাগের অংশীদার বলে তার কোনো পার্টিসিপেশন না থাকা সত্ত্বেও সে কিভাবে নগদের একটা মালিকানা দাবি করে থাকে, নগদের একটা পরিচালনার অধিকার দাবি করে থাকে, তা এখন প্রশ্ন। সে কিভাবে সেই সার্ভার তৈরি করলো এবং 9 কোটি গ্রাহকের তথ্য তার কাছে এখনও রয়েছে। দেখতে হবে এই তথ্যগুলো সে বিদেশে পাচার করেছে কিনা। আমরা দেখেছি জয় কিছু কিছু কোম্পানিকে দিয়ে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্য বিক্রি করেছে। এখন দেখতে হবে সেই তথ্য বিক্রির সাথে তানভীর মিশুক গংরা জড়িত রয়েছে কিনা। তাদের সেই ঔদ্ধত্য আচরণের সরকার এখনও কেন তাদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। তৎকালীন সময় এই অবৈধ অনুমোদনের ক্ষেত্রে দুর্নীতিবাজ আওয়ামী লীগের কর্মকর্তারা অবৈধ লেনদেনের সাথেও তারাও জড়িত ছিল। থার্ড গ্রাউন্ড কোম্পানির ক্ষেত্রে সেই কোম্পানির যে মালিক রয়েছে তানভীর মিশুক সহ সাফায়েত, নঈম রাজ্জাক, শমী কায়সার, সোলেমান শুকর, এদের কাছ থেকে তারা বিরাট অঙ্কের টাকা নিয়েই এই ধরনের অনুমোদন দেয় এবং তারা এই 9 কোটি গ্রাহকের যে ট্রানজ্যাকশন হয়েছে ট্রানজ্যাকশনের মাধ্যমে তারা একটা বিরাট অঙ্কের দুর্নীতির বা আর্থিক তছরুফের সুযোগ পায় এই থার্ড ওয়েব কোম্পানিতে যারা সংশ্লিষ্ট ছিল। দেখতে হবে থার্ড ওয়েব কোম্পানিতে কারা কারা ছিল, এদেরকে তদন্তের মাধ্যমে বের করতে হবে। যদি বের না করে তাহলে সেই তৎকালীন সময়ে যে সুযোগ সুবিধাগুলো রয়েছিল, বৃত্তির টাকা, কাবিখা, বয়স্ক ভাতা সহ বিভিন্ন হাজার হাজার কোটি টাকা যে লেনদেন হয়েছে, এই লেনদেনের মাধ্যমে তারা কত কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে সেটা অধরাই রয়ে যাবে। এই যে একটা আর্থিক অসঙ্গতি নগদের মাধ্যমে হয়েছে, যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল তারা এখনও বহাল তবিয়তেই বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, তারা বাংলাদেশ পোস্টাল ডিপার্টমেন্টের অধিদপ্তরে রয়েছে। কিছু লোক অবসরে চলে গেছে এবং কিছু লোক এখনও বহাল তবিয়তে অধিদপ্তরে রয়েছে এবং মন্ত্রণালয়ে রয়েছে। সেটা সরকারকে খতিয়ে দেখতে হবে আর্থিক কেলেঙ্কারি এবং এর সাথে সংশ্লিষ্ট কারা কারা ছিল এবং কাদের পৃষ্ঠপোষকতায় তানভীর মিশুক সময় সময় এসে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ সরকারের অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করে যাচ্ছে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের চরিত্রহরণ এবং তার বিরুদ্ধে নেতিবাচক কথাবার্তা বলে যাচ্ছে, যা অসঙ্গতিপূর্ণ, যা নেতিবাচক, যা ঔদ্ধত্যপূর্ণ বলে আমার মনে হয়। এবং সরকারকেই এদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। যারা যারা সরকারকে বেকায়দায় ফেলার জন্য, অর্থাৎ সরকার যখন একটি ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন বাংলাদেশ ডাক বিভাগে কী আর্থিক অসঙ্গতি ঘটেছে বিশেষ করে নগদের মাধ্যমে, সেটা যখন তদন্তের মাধ্যমে একটি কার্যকরী পদক্ষেপ দিতে যাচ্ছে, তার তদন্তকে ব্যাঘাত ঘটানোর জন্য তারা এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে, ভয়ভীতি দেখাচ্ছে, চরিত্র হননের চেষ্টা করছে, যেটা সম্পূর্ণ বাংলাদেশ সরকারের বিরুদ্ধেই চ্যালেঞ্জ। একদিকে তানভীর মিশুক ও তাদের গংদের
বাংলাদেশ ডাক বিভাগের ট্রানজ্যাকশন মাধ্যম নগদকে নিজের মালিকানা বলে দাবি করা, অন্যদিকে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কার্যকরী পদক্ষেপ অর্থাৎ প্রশাসক নিয়োগের মাধ্যমে যে আর্থিক কেলেঙ্কারি হয়েছে বা আর্থিক দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ, কোনটি যুক্তিযুক্ত আর কোনটি যুক্তিযুক্ত নয় সেটাই ভবিষ্যৎ বলে দেবে এবং বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে এর ভবিষ্যৎ। আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।